আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি সাবিলা মোস্তফা। বরাবরের মতোই তোমাদের সাথে চলে এসেছি ইনস্ট্যান্ট স্কুলের পেজ থেকে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। তো তোমরা একটু তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করে নাও আর লাইভটা একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও যেন বাকিরাও একটু তাড়াতাড়ি জয়েন হতে পারে। কারা কারা আমার সঙ্গে আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরা কোথা থেকে ক্লাস করছো এটাও একটু কমেন্টে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আপু আপনার ভার্সিটি কোনটা? আমি হচ্ছে রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আতিক রহমান হ্যালো। এমডি শফিকুল ইসলাম সিয়াম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বিপ্লব বিশ্বাস। শিশির ফ্রম যশোর। আচ্ছা, যশোর থেকে আমাদের সাথে ক্লাস করছেন একজন আপু। আমি গাজীপুর থেকে। থ্যাঙ্কস ফর কামিং। জাহিদ ফর টাঙ্গাইল। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কে কোন কলেজ থেকে এবং কে কোথা থেকে ক্লাস করছো আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমাদের আজকের লাইভটি তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিবে প্লিজ। তোমরা তোমাদের নিজ নিজ ক্লাসমেটদের সাথে এটা একটু লাইভটা শেয়ার করে দিবে যেন তারাও এসে আমাদের লাইভটা দেখতে পারে। চাঁদপুর গভর্নমেন্ট কলেজ। ওকে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি উখিয়া থেকে ক্লাস করতেছি। ভেরি গুড। আচ্ছা, তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে এবং তোমাদের টাইম লাইনে একটু জিনিসটা শেয়ার করে দিবে যেন আমরা সবার কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে? কুমিল্লা থেকে, টাঙ্গাইল থেকে অনেকেই ক্লাস করছেন আমাদের সাথে। থ্যাঙ্কস ফর কামিং। ভেরি ভেরি থ্যাংক ইউ। আচ্ছা, কুড়িগ্রাম থেকে। তো তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে একটু টাইম লাইনে এবং ক্লাসমেট গ্রুপে একটু শেয়ার করে দিতে পারো পার্সোনালি যেন তোমাদের ক্লাসমেট গুলো এই ক্লাসগুলো একটু দেখতে পারে। ঠিক আছে? তো আমরা কি ক্লাস করছিলাম? আমরা লাস্ট 3টা ক্লাস করেছি। ফার্স্ট 2টা ক্লাসে আমরা শিখেছি ভেক্টর নিয়ে। ভেক্টর আমাদের ছিল ফার্স্ট টপিক। তো 3টা ক্লাসের মধ্যে ফার্স্ট 2টা ক্লাসে আমরা ভেক্টরটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আই গেস। লাস্ট ক্লাস ছিল কি নিয়ে? কে কে বলতে পারবে আমরা লাস্ট কোন ক্লাসটি করেছি? মেবি আমাদের লাস্ট ক্লাস ছিল গতকালকে। তো আমরা গতকালকে কোন ক্লাসটি করেছি এবং কোন চ্যাপ্টার নিয়ে ক্লাস করেছি কে বলতে পারবে? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট আমরা কোন চ্যাপ্টারটি পড়েছিলাম? ফিজিক্স ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারটা পড়েছিলাম কেউ বলতে পারবে? কুষ্টিয়া থেকে আপু। আচ্ছা, লাস্ট আমরা কোন চ্যাপ্টারটি পড়েছিলাম কে বলতে পারবে? লাস্ট আমরা কোন চ্যাপ্টারটি পড়েছিলাম আর আজকে আমরা কি পড়বো? কেউ কি আমাদের ইনস্ট্যান্ট স্কুলের ডেটা দেখেছো? তোমাদের যদি ইনস্ট্যান্ট স্কুলে পেজে লাইক দেওয়া থাকে তাহলে আজকের ডেটা দেখার কথা, মানে স্টোরি আমরা যেটাকে বলি। স্টোরিটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন দিন কোনটা ক্লাস হবে আর আজকে কি কি পড়াবো জানতে পারবো। অনেকগুলো টপিক ছিল আপু। জি, অনেকগুলো টপিক ছিল। চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 4। ফারহান ইসলাম বলেছেন আপু আমি নিউ, এই ক্লাস কি রেগুলার হয় আপু? আচ্ছা, আমাদের এই ক্লাসটা হচ্ছে হয় কয়টা, 4টা ক্লাস হয় টোটাল উইকলি ফিজিক্স এর ওপর, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে। ঠিক আছে? তো ফার্স্ট পেপারের ক্লাসটা নিচ্ছি আমি সাবিলা মোস্তফা এন্ড সেকেন্ড পেপারের ক্লাসটা নিচ্ছেন কে? সেকেন্ড পেপারের ক্লাসটা নিচ্ছেন মোহতাসিন ভাইয়া। তো আমার ক্লাস থেকে বৃহস্পতি এবং শুক্রবারে ফার্স্ট পেপারের ওপর 9:30 থেকে 10:30 পর্যন্ত। তো মোমেন্ট অফ ইনার্শিয়া পড়বো আজকে। ইয়াস, আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়বো। তার মানে যারা এসেছেন তারা জেনে এসেছেন আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি, তাই না? তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আপনারা কি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে যদি জানিয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আমাকে কি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা? নিউটনীয় বলবিদ্যা। জি, আমরা গতকালকে নিউটনিয়ান বলবিদ্যা পড়েছিলাম। আমাকে কি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা এবং আমি যে স্ক্রিনটা শেয়ার করব সেটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে? অল ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কে কি দেখা যাচ্ছে? এখন আমাকে আর না দেখতে পেলেও হবে, এখন আমার স্ক্রিন দেখলেই হবে। ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে সাইডে ছোট করে, কিন্তু স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পেলেই হবে। তো এখানে আমরা জাস্ট ইন্ট্রো দিয়েছি, এরপরে আমরা জানবো আজকে আমরা কি কি পড়বো। আমরা গতকালকে পড়েছিলাম চ্যাপ্টার 4 এর ফার্স্ট অংশ। যারা যারা আমাদের মধ্যে ক্লাসটা মিস করেছো তাদেরকে বলছি, তোমাদের যদি মনে হয় আমরা মাঝখান থেকে বুঝবো কি বুঝবো না, তাহলে
চিন্তার কিছু নাই, আমরা এমন ভাবে পড়াবো যেন তোমরা ক্লাস না করে থাকলেও বুঝতে পারো। আর তোমাদের সুবিধার্থে তোমরা যদি ক্লাসটা করে নিতে চাও তাহলে তোমাদের জন্য সলিউশন হচ্ছে তোমরা যাবে ইনস্ট্যান্ট স্কুলের পেজে, সেখানে সবগুলো ভিডিও লাইভ ভিডিও আর কি আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। আর তারপরে ইনস্ট্যান্ট স্কুলের আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে গেলেও তোমরা ইজিলি ভিডিওগুলো সবগুলো আপলোড দিয়ে দেওয়া হবে, সেগুলো দেখতে পারবে। সো যারা যারা ক্লাস মিস করেছো, ক্লাস বেশি কিন্তু মিস হয় নাই, ক্লাস মিস হয়েছে তোমাদের দুইটা ক্লাস ভেক্টরের উপর আর একটা নিউটনিয়ান মেকানিক্স এর উপর ক্লাস মিস হয়েছে, তারা চাইলে সেই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, অথবা ইনস্ট্যান্ট স্কুলের পেজে তোমাদের লাইভটা আপলোড করে দেওয়া হবে, সেটা দেখে নিতে পারো। আচ্ছা, আর সেই সাথে তোমাদের এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আমরা প্রথমে জানবো যে আমরা এই পুরো ক্লাসে কি কি পড়বো। গতকালকের ক্লাসে অনেক কিছু পড়ে ফেলেছি, আর আজকের ক্লাসে পড়বো জড়তার ভ্রামক, চক্রবর্তী ব্যাসার্ধ, ঘূর্ণন গতিশক্তি, টর্ক বা বলের ভ্রামক, আর কিছু গাণিতিক সমস্যা ও সমাধান করব। প্রথমে যাচ্ছি জড়তার ভ্রামক নিয়ে। আমরা এই ক্লাসগুলো এমন ভাবে করব যেন বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা রকম থেকে যারা আছেন তারা সবাই ক্লাসটা বুঝতে পারেন, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টপিক হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে ইংরেজিতে কি বলা হয়? জড়তার ভ্রামককে ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া। আমার লেখা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, ঠিক আছে। কারণ অনেকে ফোনে ক্লাস করেন, আবার অনেকে ল্যাপটপে ক্লাস করেন। যারা ফোনে ক্লাস করেন তাদের জন্য দেখতে সমস্যা হতে পারে, আমাদেরকে বলবেন যে লেখার সাইজ কি বড় করতে হবে কিনা আর ডার্ক করতে হবে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে কিনা অথবা দেখতে পাচ্ছেন কিনা। প্রথমে আমরা পড়বো জড়তার ভ্রামক নিয়ে বা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। জড়তার ভ্রামক বলতে আমরা কি বুঝি? জড়তার ভ্রামক বলতে বুঝি কোন বস্তু যদি একটি নির্দিষ্ট অক্ষের পাশে থাকে। নির্দিষ্ট অক্ষ বলতে আমরা কি বুঝি? অক্ষ বলতে বুঝি অ্যাক্সিস, রাইট? তো ধরো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার অবস্থানের সাপেক্ষে আমি কোন একটা এক্স মিটার ডিস্টেন্সকে একটা অক্ষ ধরতে পারি। আমি ধরলাম তোমার থেকে এক্স মিটার ডিস্টেন্সে একটি কনস্ট্যান্ট অক্ষ রয়েছে। তো আমাদের যে অক্ষটি সেটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট একটা প্লেস ধরতে পারি। কনস্ট্যান্ট প্লেস মানে কি? কনস্ট্যান্ট প্লেস মানে হলো এটি আমাদের জন্য একটি রেফারেন্স ফ্রেম। রেফারেন্স সবসময় কনস্ট্যান্ট থাকে, তোমার পজিশন বিভিন্ন জায়গায় হতে পারে। তো তোমার পজিশন যেহেতু বিভিন্ন জায়গায় হতে পারে, তাহলে তোমার জন্য যে রেফারেন্স ফ্রেমটা দাঁড় করানো হয়েছে সেটি হলো তোমাদের অক্ষ। অক্ষটা আমাদের জন্য সবসময় থাকবে পার্মানেন্ট, তাই না? তাহলে অক্ষটা যদি আমাদের জন্য পার্মানেন্ট হয়, আমাদের পজিশন এক্স মিটার দূরত্বেও হতে পারে, ওয়াই মিটার দূরত্বেও হতে পারে, আবার বিভিন্ন জায়গায়, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, বিভিন্ন জন বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন মাসের একটা অবজেক্ট দাঁড়িয়ে থাকতে পারে, তাই না? তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব তখন জিনিসটা কেমন হবে আমরা একটু দেখে নিচ্ছি। ইউনিফর্ম সাইজের কোন অবজেক্ট বলতে কি বোঝো? ইউনিফর্ম সাইজের কোন অবজেক্ট মানে হচ্ছে স্কোয়ার শেপড কোন অবজেক্ট। এটির একটা নির্দিষ্ট লেন্থ আছে, নির্দিষ্ট ব্রেথ আছে, এরিয়া আছে, এটা ফিক্সড। এটাকে আমরা একটা ফর্মুলার আন্ডারে ফেলতে পারি, তাই না? এটাকে আমরা বলি ইউনিফর্ম অবজেক্ট, ইউনিফর্ম শেপের অবজেক্ট। আনইউনিফর্ম বা অসমতল শেপের অবজেক্ট বলতে কি বুঝি? ধরি এমন একটা অবজেক্ট নিলাম, একে কি কোন শেপ দিয়ে ডিফাইন করা যায়? অথবা আমি যদি তোমাদেরকে বলি এই যে এই শেপটার এরিয়া বের করে দেখাও আমাকে, তোমরা কি পারবে এরিয়া বের করে দেখাতে? এরিয়া বের করা সম্ভব, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি এটার একটা সেন্টার বের করে দেখাও আমাকে, যে সেন্টার পয়েন্ট থেকে, যে সেন্টার পয়েন্টে এই পুরো জিনিসটার মাস এক জায়গায় সঙ্গীভূত অবস্থায় থাকে বা একটা জায়গায় সেন্টার্ড অবস্থায় থাকে, এমন একটা পয়েন্ট আমাকে বের করে দেখাও, এটা কি সম্ভব? আমি যদি তোমাদেরকে একটি বর্গক্ষেত্র দিতাম, বলতাম এটার সেন্টার পয়েন্ট বের করে দেখাও যেখানে এর সম্পূর্ণ মাস বা ভর এক জায়গায় কেন্দ্রীভূত অবস্থায় থাকবে, তাহলে তোমরা কি করতে? একটি বর্গের ক্ষেত্রে বের করতে বললে তোমরা দুটি কর্ণ আঁকতে, দুটি কর্ণ একটি অপরটিকে যেখানে ছেদ করতো সেটি তোমাদের সেন্টার অবজেক্ট হতো, মানে সেন্টার হতো, তাই না? সেখানে পুরো বর্গক্ষেত্রটার মাস, সেখানে পুরো বর্গক্ষেত্রটার মাস কেন্দ্রীভূত অবস্থায় থাকতো। কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি একটি আনইউনিফর্ম অবজেক্ট,
তাই না? তো তোমরা এটা সেন্টার বের করা খুব একটা সহজ না। ধরো এখানে একটু বাঁক রয়েছে, তাহলে এখানে একটা সার্কেল নিতে হবে, সেটার সেন্টার বের করতে হবে। আবার এখানে একটা ধরো প্যারালেলোগ্রাম আঁকতে হবে, সেটার সেন্টার বের করতে হবে। অনেক কাহিনী করে সবগুলো সেন্টার আবার এক জায়গায় কেন্দ্রীভূত করে, এটার এই জায়গায়ও এটার কোনো মাস, সম্পূর্ণ মাস কেন্দ্রীভূত অবস্থায় থাকতে পারে। আবার এমনও হতে পারে এই জায়গাটিতে এর সম্পূর্ণ মাস কেন্দ্রীভূত অবস্থায় আছে। এটা তো আমরা বলতে পারবো না, তাই না? এটা ক্যালকুলেশনের বিষয় এবং অনেক ধরনের ক্যালকুলেশন করতে হবে এটাতে। কিন্তু আমাদেরকে যদি বলা হয় একটি নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে একটি আনইউনিফর্ম অবজেক্ট রয়েছে, ধরো এমন একটি অবজেক্ট রয়েছে আর এটি আমাদের নির্দিষ্ট অ্যাক্সিস, আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? জড়তার ভ্রামক বের করো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জড়তার ভ্রামক কি জিনিস? কেউ কি আমাকে ছোট ছোট উত্তরে বলতে পারবে যে জড়তার ভ্রামক কি জিনিস? কেউ যদি বলতে পারো একটু কমেন্টে জানিয়ে দাও যে জড়তার ভ্রামক কি জিনিস। ধরো এটি একটি নির্দিষ্ট অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে একটি বস্তুকে আমি রেখেছি। একটি বস্তুকে যখন রেখেছি, এই বস্তুটার উপর আমি এখন বল প্রয়োগ করছি, ঠিক আছে? বল প্রয়োগ করছি, কিন্তু এর যে টোটাল এরিয়া বা এই অ্যাক্সিসের সাপেক্ষে আমি ওকে আবদ্ধ করে ফেলেছি। আমি বলেছি এই অ্যাক্সিসের সাপেক্ষে একটি নির্দিষ্ট দূরত্বে তোমাকে আমি বল প্রয়োগ করছি। তখন কি করবে? সে কিন্তু লিনিয়ার মোশন বা নর্মাল যে মোশনটা হয় ফোর্স অ্যাপ্লিকেশনের কারণে, সে অবস্থায় সে মুভ করবে না। সে কিভাবে মুভ করবে? সে একটি সার্কুলার ওয়েতে মুভ করবে। ধরো অ্যাক্সিসের ওপাশ দিয়ে এসে আবার এপাশ দিয়ে ঘুরে যাবে। কেন? একটি আবদ্ধ স্থানের মধ্যে আমি তার উপর বল প্রয়োগ করেছি, ঠিক আছে? একটি আবদ্ধ স্থানে তার উপর বল প্রয়োগের কারণে সে এই সরল রৈখিক গতি না হয়ে তার একটি সার্কুলার মুভমেন্ট বা চক্রাকার ভাবে তার মুভমেন্টটা হবে, ঠিক আছে? এই যে মুভমেন্টটা, বস্তু যে চারিদিকে ঘুরে আসলো এবং তার যে কৌণিক সরণ হলো, এ ধরনের ঘূর্ণন বা আবর্তনকে আমরা কি বলি? মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। মানে আমাদের যে বল অ্যাপ্লিকেশন হলো, বল যে আমরা অ্যাপ্লাই করলাম এই অবজেক্টটার উপর, তার কারণে এর যে ঘূর্ণন বা আবর্তন হলো, তাকে আমরা জড়তার ভ্রামক বলে থাকছি, ঠিক আছে? এখন এই অবজেক্টটার যদি মাস বের করতে দিই, বলি এই অবজেক্টটা মাস কত? এই অবজেক্টটার মধ্যে বিভিন্ন পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে আবার একটা পার্টিকেল আছে। ধরলাম এই পার্টিকেলটার মাস হচ্ছে m1, এই পার্টিকেলটার মাস হলো m2 এবং এই পার্টিকেলটার মাস হলো m3। এইরকম এই জায়গায় অসংখ্য পার্টিকেল আছে, তাই না? অসংখ্য পার্টিকেলের জন্য n নাম্বার অফ মাস থাকতে পারে। তাহলে আমাদের টোটাল মাস কত হবে? কেউ কি বলতে পারবে? আমাদের টোটাল অবজেক্টের মাস কি হবে? টোটাল অবজেক্টের মাস ইকুয়ালস টু হবে সামেশন অফ m1 প্লাস m2 প্লাস m3 ডট 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 mn। n নাম্বার অফ পার্টিকেলের জন্য টোটাল সামেশন যেটা হবে সেটি আমাদের টোটাল মাসটা। টোটাল মাসটাকে আমরা যদি বড় হাতের m করে লিখি, তাহলে আমরা টোটাল ভরটাকে এখানে প্রকাশ করতে পারছি। বড় এম দ্বারা আমরা মোট মাসটাকে বা ভরটাকে প্রকাশ করছি। এটা কি সামেশন অফ সবগুলো পার্টিকেলের ভরের সমান, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বের করব জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলা কি? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জড়তার ভ্রামককে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হলো এম আর স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আপু এই আরটা কি? আরটা হলো আমরা যে এক্সিসটাকে এঁকেছিলাম শুরুতে, এই এক্সিসের সাপেক্ষে আমাদের যতগুলো পার্টিকেল আমরা নিয়েছি সেগুলো দূরত্ব, দূরত্ব বা ডিস্টেন্সকে আমরা আর ধরছি, তাই না? তাহলে এম আর স্কোয়ার মানে হলো জড়তার ভ্রামক। তো এই আরটা কি? আরটা বিভিন্ন জায়গার জন্য বা বিভিন্ন পার্টিকেলের জন্য ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হওয়ার কারণে আবার এমও কি বিভিন্ন জায়গার এম ডিফারেন্ট, এই কারণে আমরা আইটাকে এভাবে লিখি, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এম আর স্কোয়ার। এখানে এমটা হলো m1 m2 এবং m3 এর সামেশন, আর আরটা হলো বিভিন্ন যে ডিস্টেন্স রয়েছে সেগুলোর স্কোয়ারের সামেশন। সেই দুইটাকে জিনিসকে, দুইটা কোয়ান্টিটিকে যখন আমরা একসাথে গুণ করব তখন আমরা পাবো জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামকে কি কি গুণ হচ্ছে দেখো। প্রথমে ভর গুণ হচ্ছে, তারপর দূরত্ব গুণ হচ্ছে। দূরত্বকে সাধারণত আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এম এল স্কোয়ার। এই জিনিসটা কি?
একে আমরা কি বলি? আমি যে এম এল স্কোয়ার দিয়ে একে প্রকাশ করলাম, একে আমরা কি বলে থাকি? কেউ কি আমাকে কমেন্টে জানাতে পারবে এম এল স্কোয়ার দ্বারা আমরা কি প্রকাশ করছি? তোমরা একটু কমেন্টে বলতে থাকো যে দূরত্ব আর আর স্কোয়ার কে আমরা এম এল স্কোয়ার লিখেছি, এটির অর্থ কি? আমি একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের এম এল স্কোয়ারটা হলো আমাদের মাত্রা। বিপ্লব বিশ্বাস বলে দিয়েছেন এটি হলো মাত্রা, ইংরেজিতে আমি এদেরকে বলে থাকি ডাইমেনশন। কিন্তু এই মাত্রা বা ডাইমেনশন লেখাটা কি আমার লেখার প্রসেসটা কি ঠিক আছে নাকি ভুল আছে? কেউ কি বলতে পারবে? ধরো তোমাকে পরীক্ষায় লিখতে দিল যে জড়তার ভ্রামকের মাত্রা লেখো। জড়তার ভ্রামকের মাত্রা, সিয়াম বলেছো মাত্রা, ঠিক আছে। তো মাত্রা আমি লিখে আসলাম এম এল স্কোয়ার। তাহলে আমার লেখাটা কি ঠিক আছে কিনা ভুল হয়েছে এটাই আমাকে একটু জানিয়ে দাও। এম এল স্কোয়ার আমার মাত্রা লেখাটা কি ঠিক হয়েছে? এটা যদি আমি এক্সামের খাতায় লিখে আসি আমি কত মার্কস পেতে পারি? ধরো 2 মার্কসের কোশ্চেন ছিল, কেউ কি বলতে পারবে আমি এক্সামে 2 মার্কসের মধ্যে কত মার্কস পাবো? আচ্ছা, তোমরা আমার মার্কিং করতে থাকো, আমি একটু প্রসিড হই। এখানে কি বলেছে? কোন একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াস হচ্ছে জড়তার ভ্রামক। এখানে যে ঘূর্ণন গতিটি রয়েছিল সেটির পরিবর্তনকে বাধা কে দিচ্ছে? আমার ফোর্স, তাই না? ফোর্স বাধা দিচ্ছে। তাহলে বস্তু সরলরেখায় চললে ভরের যে ভূমিকা, কৌণিক গতিতে চললে জড়তার ভ্রামকের ভূমিকা একই। কারণ জড়তার ভ্রামকের সাথে বস্তুটির যে ভর সেটি কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? আমরা কি জানি? ডিরেক্টলি প্রপোর্শনাল। তো সরল রেখায় চললে ভরের কেমন ভূমিকা থাকতে পারে? ধরো তুমি কোনো একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করছো বা বল দিচ্ছ, একটা বড় মাসের বা বড় ভরের বস্তুর জন্য তোমার যতখানি ফোর্স দিতে হবে, একটি কম ভরের জিনিসের জন্য আরো কম ফোর্স দিতে হবে। তাহলে তোমার বলটা বা ফোর্সটা ডিপেন্ড করছে তার মাসের উপর। তেমনি এই যে আই বা জড়তার ভ্রামকের মান কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার যে বস্তুটি আমি নিয়েছি তার মাস বা ভর কত হবে তার উপর। একজন বলেছেন যে উনি আমাকে 1 মার্কস দিবেন, আতিক রহমান বলেছেন উনিও আমাকে 1 মার্কস দিবেন। কিন্তু না, আমার কলেজের টিচার আমাকে কখনো 1 মার্কস দেননি, আমাকে 0 দিয়েছেন এটি লেখার জন্য। কেন 0 দিয়েছেন? কারণ না আমি এই সাইডে থার্ড ব্র্যাকেট দেই নাই। এই ভুলটি তোমরা কখনো করবে না। 1 মার্কস যদি অনেক ভালো মানে তোমাকে পাশ করাতে হয় তাহলে হয়তো 1 মার্কস দিতে পারে, কিন্তু কখনোই 1 মার্কস দেওয়ার মতো অবস্থা এখানে থাকে না। কারণ থার্ড ব্র্যাকেট ডাইমেনশনের জন্য মার্কস দেওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের জড়তার ভ্রামক নিয়ে। জড়তার ভ্রামকের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, সেটা আমরা একটু পরে দেখব। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শেপের অবজেক্ট আছে। সিলিন্ড্রিক্যাল শেপের একটা অবজেক্ট, তাই না? সিলিন্ড্রিক্যাল শেপের একটা অবজেক্ট। এটা হলো একটা সার্কুলার অবজেক্ট যেটা ভেতরে ফাঁপা, মানে এটা ভেতরে কোনো সলিড অবজেক্ট নেই, ভেতরে ফাঁপা। আবার এটা একটা সলিড অবজেক্ট, তাই না? আবার পাচ্ছি এমন একটা দণ্ডাকার জিনিস নেওয়া হয়েছে। এক্সিসটা কোথায় ধরা হয়েছে? এক্সিসটা এর মাঝ বরাবর ধরা হয়েছে। সার্কুলার অবজেক্টের ক্ষেত্রে এটার সেন্টার দিয়ে এক্সিসটা পাস করানো হয়েছে। সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে এক্সিসটা সেন্টার দিয়ে পাস করানো হয়েছে। আবার এখানে যেমন চওড়া এক্সিসটাকে পার করানো হয়েছে, এখানে লম্বা লম্বি ভাবে এক্সিসটাকে পার করানো হয়েছে, ঠিক আছে? তাহলে সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আবার লম্বা লম্বি ভাবে। সিমিলার সেম সব অবজেক্টের ক্ষেত্রে একবার লম্বা লম্বি ভাবে আরেক চওড়া ভাবে জিনিসগুলো মানে এক্সিসটা পার করানো হয়েছে। আবার এখানে দেখছি দণ্ডাকার যে অবজেক্টটা আমি নিয়েছিলাম সেটার সময় মাঝ বরাবর এক্সিস নিয়েছিলাম, মানে এটা মিডল এক্সিস নিয়েছিলাম, আরেক সময় নিয়েছি ওর প্রান্তে। তো আমরা যেহেতু জানি আমাদের আই বা জড়তার ভ্রামক ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, ইজ প্রপোর্শনাল টু এম মানে মাস অফ দ্য অবজেক্ট বা ভর, আর আই প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আর কি? যে এক্সিস থেকে ওর ডিস্টেন্স বা দূরত্বর স্কোয়ার। তাহলে আর বা এম যেটি চেঞ্জ হোক না কেন, তাহলে আমার কি চেঞ্জ হবে? আই এর মান চেঞ্জ হবে। দেখো যখন আমি এটা চওড়া ভাবে আই নিয়েছিলাম তখন আই ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার এসেছিল। মানে আমি যখন একটি সিলিন্ড্রিক্যাল অবজেক্ট নিচ্ছি, এটার সেন্টার দিয়ে আমি কিন্তু এক্সিসটাকে কাউন্ট করেছি। তাহলে আমার সামেশন অফ যে জড়তার ভ্রামক আসবে সেটা আসবে হাফ এম আর স্কোয়ার। আমি যখন একটি ফাঁপা
ধরো একটি রিং, হাতে রিং পরে না, রিং নিয়েছি, তার মাঝখানে নিয়েছি এক্সিস। তো তার যখন আমি জড়তার ভ্রামক বের করব, আই ইকুয়ালস নিব এম আর স্কোয়ার, শুধু এম আর স্কোয়ার। আবার যখন এটি ফাঁপা না হয়ে কি হবে, ফাঁপা না হয়ে একটি সলিড অবজেক্ট হবে, মানে এটার মাঝখানেও সলিড, তোমরা কেউ যদি মানে বল থ্রো করে থাকো, বল কি মেটালিক বল থ্রো হয় না অ্যাথলেটিক্স টাইমে, মেটালিক বল থ্রো করেছে অনেকে, এই মেটালিক বলটা কি পুরাটা সলিড থাকে তাই না, 5 কেজি 10 কেজি ওজনের সলিড বল থাকে। এটার যদি তুমি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাও, তখন কিন্তু তোমাকে হাফ এর সামনে কি বসাতে হবে, 2/5 বসাতে হবে, 2/5 এম আর স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা কি নিব, একটি দণ্ডাকার অবজেক্ট নিব। দণ্ডাকার অবজেক্ট ধরলাম একটা পাইপ নিয়েছি, সেটির মাঝ বরাবর, এটা লেন্থ যদি এল হয় তাহলে এপাশে আছে L/2, ওপাশে আছে L/2, তাহলে এর মাঝ বরাবর আমি কি নিয়েছি, এর এক্সিসটা নিয়েছি। তখন এই জড়তার ভ্রামক যখন নির্ণয় করতে দিয়েছি, তখন আই ইকুয়ালস টু হবে 1/12 এম আর স্কোয়ার। আরটা কত, এখান থেকে একদম লাস্ট এন্ড পর্যন্ত আর। আর যদি এটার মাঝ বরাবর না নিয়ে আমি একটা সাইডে নিতাম, মানে ধরো এই পুরোটা হচ্ছে এল এর এক প্রান্তে আমি এক্সিসটাকে কাউন্ট করছি, তখন আই ইকুয়ালস টু হতো 1/3 এম এল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি মেথড টাইপ গুলো। এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে, আমার লেখা যদি ক্লিয়ারলি বোঝা না যায় তাহলে তোমরা তোমাদের বইয়ের থেকে ফর্মুলা গুলো দেখে নিতে পারো, সবগুলো বইতেই মোটামুটি ফর্মুলা গুলো দেওয়া আছে। এখান থেকে কি আসে, কোশ্চেন হলো কি আসে এটা আমাদের জানার বিষয়। কোশ্চেন মোটামুটি আসে ধরো বিভিন্ন শেপের অবজেক্ট দিয়ে তোমাদেরকে বলে যে এটার জড়তার ভ্রামক নির্ণয় করতে। এটা সাধারণত অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলোতে বেশি এসে থাকে, সাবজেক্টিভে কমই এসে থাকে। সাবজেক্টিভে সাধারণত দণ্ডাকার অবজেক্ট যেটা ছিল সেটা থেকে প্রশ্ন নর্মালি এসে থাকে। এখন আমরা আরেকটা জিনিস জানবো, ঘূর্ণন গতিশক্তি। জড়তার ভ্রামক আর গতিশক্তির সাথে যে রিলেশনটা রয়েছে সেটি আমরা এখন দেখব। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে, একক কৌণিক বেগের ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। এটার অর্থ কি, অর্থ কি কেউ বলতে পারবে? কৌণিক বেগকে সাধারণত আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। কৌণিক বেগ যা, সেটিকে সাধারণত আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। আমাকে বলেছে যে একক কৌণিক বেগে, একক কৌণিক বেগের মানে ওমেগার মান হবে 1। তাহলে একক কৌণিক বেগের মান বলছে ওমেগা ইকুয়ালস টু 1। ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আমরা জানি আই, গতিশক্তির দ্বিগুণ। তো ঘূর্ণনরত অবস্থায় একটি অবজেক্টের গতিশক্তি কত হয়, কেউ কি আমাকে ফর্মুলা বলতে পারবে যে একটি ঘূর্ণনরত অবস্থার ঘূর্ণনরত বস্তুর গতিশক্তির মান কত? নর্মাল যে লিনিয়ার যে মোশন রয়েছে সেটিতে তো আমাদের গতিশক্তির মান ছিল হাফ mv স্কয়ার, কিন্তু একটি ঘূর্ণনরত বস্তুর জন্য গতিশক্তির মান যদি আমি জড়তার ভ্রামকের সাপেক্ষে বের করতে চাই তাহলে কত লিখতে হবে, কেউ কি আমাকে ফর্মুলা বলতে পারবে? সাধারণত ঘূর্ণনরত বস্তুর গতিশক্তির মান হলো আই ওমেগা স্কোয়ার, সামনে একটি হাফ রয়েছে, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। তো আমাকে বলেই দিয়েছে যে একক কৌণিক বেগে ঘূর্ণনরত, তাহলে এই ওমেগার ভ্যালু হবে হলো 1। তো আমাকে বলেছিল যে আই ইকুয়ালস টু যদি আমি হাফ আই ওমেগা স্কোয়ার নিই, এক্ষেত্রে আমার ওমেগা অর্থাৎ কৌণিক বেগের মান যদি হয় 1, আই ইকুয়ালস টু কি হবে তাহলে হাফ আই, কারণ ওমেগার ভ্যালু কত ধরেছি আমি, নট 1 ধরেছি। তাহলে আই ইন্টু 2 ইকুয়ালস টু আমার এপাশের আই হবে, গতিশক্তির দ্বিগুণ হয়ে যাচ্ছে। এপাশে ছিল আমার গতিশক্তি আর এপাশে ছিল জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামক কিন্তু আগের থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে যখনই কিনা সে একক কৌণিক বেগে ঘূর্ণনরত অবস্থায় ছিল। এখন আমি এক পাশে ই লিখে দিই, এ পাশে ধরো আমি ই লিখে দিচ্ছি, সরি ই ইকুয়ালস টু, এটাকে আরেকবার ক্লিয়ার করে লিখছি। এক পাশে ধরছি ই মানে হচ্ছে গতিশক্তি, ই ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার,
আমার ওমেগার ভ্যালু হলো 1, তাহলে 2e ইকুয়ালস টু I। তাহলে এখানে আমার I ইকুয়ালস টু জড়তার ভ্রামক, E ইকুয়ালস টু গতিশক্তি। এরপর আমরা আলোচনা করব চক্রগতি ব্যাসার্ধ নিয়ে, যাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন অথবা জাইরেশন, যে যাই বলো না কেন। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছো y2 mv স্কয়ার, এটা কিভাবে আসলো? y2 mv স্কয়ার তো আসে নাই ভাইয়া। আমি বলেছি যে যখন সরল রেখায় চলে তখন তার গতিশক্তি ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার। কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে মানে সার্কুলার অবজেক্টের ক্ষেত্রে আমার যে গতিশক্তি সেটির ভ্যালু হলো আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। এরপর আমরা আলোচনা করব চক্রগতি ব্যাসার্ধ নিয়ে, ইংরেজিতে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন এটা কি? এতক্ষণ আমরা একটি আনইউনিফর্ম অবজেক্ট দেখছিলাম যেটির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মাস ছিল। তো এভাবে তো আমাদের প্রত্যেকটা পয়েন্টের মাস সামেশন করা সম্ভব না। তো আমাকে বলে দিল এর কোনো একটা পয়েন্ট আছে যে পয়েন্টে এই পুরো জিনিসটার মাস নির্ভর করে। অনেক সময় খেলা দেখায় না যে অনেক বড় একটা অবজেক্টকে একটা আঙ্গুলের উপর রেখে দেওয়া। আবার আমরা যখন কলেজে বাস্কেটবল খেলতাম অনেকে কি করতো, একটা বড় বাস্কেটবল একটা আঙ্গুলের উপর নিয়ে ঘোরাতো। এটা কিভাবে সম্ভব? একটা আঙ্গুলের উপর নিয়ে একটি বাস্কেটবলকে ঘোরানো কিভাবে সম্ভব, কেউ কি বলতে পারবে? কারণ এমন একটা জায়গায় প্র্যাকটিস করতে করতে আসলে এটা হাতে চলে আসে যে এমন একটা জায়গায় ফিঙ্গারটাকে রাখা হচ্ছে, পুরো বাস্কেটবলের মাসটা তোমার ওই একটা ফিঙ্গার বা ওই একটা পয়েন্টের উপরই রয়েছে। তো একটা পয়েন্টের উপর যখন তোমার টোটাল মাস থাকে, টোটাল মাসটাকে ধরো তুমি এম হিসেবে কাউন্ট করছো, সেটা তোমার নির্দিষ্ট এক্সিস থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। আমি তোমাকে বলে দিয়েছি এক্স একটা পয়েন্ট যেখানে তোমার টোটাল মাসটা অবস্থান করছে, তাই না? তাহলে টোটাল মাসটা যেখানে অবস্থান করছে সে পয়েন্টে তোমার সম্পূর্ণ ভর নিহিত রয়েছে। এটার একটি তাহলে কনস্ট্যান্ট ডিসটেন্স তো অবশ্যই থাকবে, যেহেতু একটা কনস্ট্যান্ট পয়েন্ট ছাড়া অন্য কোনো অবস্থানে এর টোটাল মাস নিহিত থাকবে না। তাহলে এর একটা কনস্ট্যান্ট ডিসটেন্স থাকবে না, সেই কনস্ট্যান্ট ডিসটেন্সটাকে আমরা বলি কে। মানে ঘূর্ণন অক্ষ হতে যে দূরত্বে সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় আছে তাকে আমরা কে দ্বারা ডিফাইন করছি। কে কে মূলত রেডিয়াস অফ জাইরেশন বলা হয়, ঠিক আছে? কে কে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। এই ক্ষেত্রে আমাদের আই এর ভ্যালু কি হবে, জড়তার ভ্রামকের মান কি হবে? জড়তার ভ্রামকের মান হবে কি, কেউ কি বলতে পারবে? আগে আমাদের কি ছিল, এম আর স্কোয়ার ছিল। এম আর স্কোয়ার কিসের ক্ষেত্রে ছিল? বিভিন্ন পজিশনের জন্য এম আর স্কোয়ার ছিল। এখানে কি হবে, আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, ইজিয়েস্ট। আচ্ছা দেখি আমাদের সাথে কে কে আছে। জান্নাতুল, পি এর জায়গায় ডাব্লিউ, আচ্ছা। জুই সজীব, নাবিলা আজাদ, থ্যাংকস ফর কামিং। সেন্টার অফ মাস, জি সেন্টার অফ মাসকে আমরা বলছি একটি নির্দিষ্ট পয়েন্টে সম্পূর্ণ ভরকে কেন্দ্রীভূত থাকাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। আমাদেরকে যদি ডিরেক্টলি বলে দেওয়া হয় যে এটা হলো আমাদের রেডিয়াস অফ জাইরেশন আর টোটাল অবজেক্টের মাস হলো এম, তাহলে আমাদেরকে অবজেক্টিভে সাধারণত এটা দেয় যে তোমাদেরকে আই এর মান বের করতে দিতে পারে। এরপর আমরা আলোচনা করব টর্ক নিয়ে। টর্ক নিয়ে মোটামুটি আলোচনাগুলো আমাদের ভেক্টর চ্যাপ্টারে হয়ে গিয়েছে। আবারও বলছি টর্ক নিয়ে আলোচনা তোমরা ভেক্টর চ্যাপ্টারের একদম ফার্স্ট টপিকে আমরা টর্ক নিয়ে আলোচনা করেছিলাম। কেউ যদি মিস করে থাকো তাহলে তোমরা গিয়ে আবার দেখে আসতে পারো। টর্ক নিয়ে আলোচনা, টর্ক কি, কোন একটা অবজেক্টকে যদি তুমি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কাউন্ট করো, এর আগের মতোই কোন একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর তুমি যে পরিমাণ বল ক্রিয়া করবা মানে বল অ্যাপ্লাই করবা, ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের মানে অবস্থান ভেক্টর মানে কি ডিস্টেন্স, অবস্থান ভেক্টর মানে কি
কোনো একটা অরিজিনের সাপেক্ষে ডিস্টেন্সটাকে আমরা অবস্থান ভেক্টর বলি, তাই না? তাহলে অবস্থান ভেক্টর আর প্রযুক্ত বলের মান হলো এফ। এই দুটোর যে গুণফল, গুণফলটা কি নরমাল গুণফল কিন্তু না, কারণ এখানে ফোর্স বা বল যেটা সেটাও কিন্তু ভেক্টর মান, আর যে ডিস্টেন্স সেটা আর, সেটাও কিন্তু কি ভেক্টর মান, তাই না? ভেক্টর মান। তাহলে এই দুইটা ভেক্টর মানে যে ভেক্টর গুণফল রয়েছে তাকে আমরা বলছি টর্ক। নেট প্রবলেম আপু, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সবার কি প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবে। যদি প্রবলেম হয় আমরা আবার ক্লাসটা রিস্টার্ট করবো। সবার কি নেটে প্রবলেম হচ্ছে, মানে আমার কি নেটে প্রবলেম হচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা কি ফ্ললেস ভাবে দেখতে পাচ্ছ নাকি মাঝে মাঝে কেটে যাচ্ছে? এটা একটু কমেন্টে জানিয়ে দিবে, ফ্ললেস ভাবে দেখা যাচ্ছে কিনা নাকি মাঝে মাঝে কেটে যাচ্ছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমরা বলছি যে টর্কের মান হলো আর আর এফ এর ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল বলতে আমরা কি বুঝি, এটার জন্য কিন্তু তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার দেখে আসা উচিত ছিল। ভেক্টর গুণফল মানে দুটির গুণফল আর সেই সাথে দুটি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা, ক্রস ইয়াস, ক্রস গুণফল যেটাকে বলে, ক্রস প্রোডাক্ট। তাহলে এফ আর আর এর ক্রস প্রোডাক্ট হলো আমাদের টর্কের মান। ক্রস প্রোডাক্টের ভ্যালু কেমন লেখে, এফ আর সাইন থিটা, তাই না? আর ডট প্রোডাক্টের ভ্যালু কিভাবে বলে? আপু আপনার নেটে প্রবলেম না, আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এটা যদি ক্রস প্রোডাক্ট না হয়ে ডট প্রোডাক্ট হতো তাহলে আমরা কিভাবে লিখতাম, এফ ডট আর। তাহলে এই কষ্ট কি লেখা যেত, নিশ্চয় মনে আছে তোমাদেরকে। তাহলে কি লিখতাম, ডট প্রোডাক্ট হলে, ক্রস প্রোডাক্ট হলে লিখছি এফ আর সাইন থিটা, আর ডট প্রোডাক্ট হলে লিখতাম এফ আর কস থিটা। তাহলে এখানে আমি যে এফ অ্যামাউন্ট অফ ফোর্স বা বল অ্যাপ্লাই করেছি, আর আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে, একটি নির্দিষ্ট অক্ষণ থেকে যে বিন্দুর উপর আমি বল প্রয়োগ করেছি তার দূরত্ব বা ব্যাসার্ধ, সেটি হলো আর। এ দুটির ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল, এটি হলো আর এফ সাইন থিটা। এটি হলো আমাদের টর্কের মান। এখানে আমি তোমাদেরকে রৈখিক গতি আর ঘূর্ণন গতি নিয়ে কিছু জিনিস আলোচনা করেছি। তার আগে আমি আরো কয়েকটা অফ টপিক আর কি, ম্যাথ করার সুবিধার্থে তোমাদের যে জিনিসগুলো জানা দরকার সেটা আমি তোমাদেরকে একটু বলবো, ঠিক আছে? ধরো তোমাদের কোনো একটা ম্যাথে তোমাদের কে এর ভ্যালু বা রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু বের করতে দিয়েছে, তোমরা কিভাবে বের করবে? রুট ওভার আই বাই এন হলো কে বা রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু। তারপর তোমাদেরকে বলে দিয়েছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু বের করতে বা কৌণিক ভরবেগের মান বের করতে, কৌণিক ভরবেগের মান বের করতে বলেছে। কৌণিক ভরবেগের মান বের করতে বলে তোমাকে দিয়ে দিয়েছে হলো সরল রৈখিক যে ভরবেগ আমরা পড়েছিলাম, মনে আছে? সরল রৈখিক ভরবেগ কেমন, ভরের সাথে যে ভেলোসিটি বা বেগের গুণফল সেটি হলো আমাদের সরল রৈখিক ভরবেগ। সরল রৈখিক ভরবেগের মানকে আমরা পি দ্বারা ডিনোট করতাম বা পি দ্বারা প্রকাশ করে থাকতাম। এখন আমাদেরকে পি দিয়ে দিয়েছে আর আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। আর তো আমরা বলেছি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর ব্যাসার্ধর ভেক্টর, যেটা ঘূর্ণন অপেক্ষে সাপেক্ষে ব্যাসার্ধের ভেক্টর যেটা, সেটি হলো আর। এই দুটি ভ্যালু, এটি হলো সরল রৈখিক যে মোমেন্টাম বা ভরবেগ সেটি, সেই দুটি দিয়ে দিয়ে আমাদেরকে বলেছে আমাদেরকে এখন কৌণিক ভরবেগের ভ্যালু বের করে দেখাও। কৌণিক ভরবেগের ভ্যালু হলো এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, যেটি হলো আর পি সাইন থিটা। আমরা যদি পি আর আর কে ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা কিন্তু কৌণিক ভরবেগের মান পেয়ে যাব। কৌণিক ভরবেগকে সাধারণত আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে আমরা লিখতে পারছি যে এল ইকুয়ালস টু পি ক্রস আর। তাহলে আমরা এটা লিখতে পারি পি আর সাইন থিটা। সবার কি ক্লিয়ার? আমরা একটু ফর্মুলা গুলো ওভারলুক করে যাচ্ছি। এখন পি আর আর না দিয়ে দিয়ে তোমাদেরকে দিয়ে দিল আই এর ভ্যালু, আই এর ভ্যালু দিয়ে দিয়েছে আর ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে। ওমেগা হলো আমাদের কৌণিক বেগের মান, ওমেগা হলো আমাদের কৌণিক বেগের মান, আর আই হলো আমাদের জড়তার ভ্রামক। এ দুটি ভ্যালু দিয়ে দেওয়ার পর তোমাদেরকে বলেছে এখন তোমরা যেই
অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ এটা বের করে দেখাও। কৌণিক ভরবেগের মান কিভাবে প্রকাশ করে? এল দ্বারা। তাহলে এল এর ভ্যালু কি হবে? এল ইকুয়ালস টু হবে আই ওমেগা। এই ফর্মুলাগুলো আশা করি তোমরা খাতায় নোট করে নিচ্ছ। যখন তোমরা ক্লাস করতে বসবে একটু কষ্ট করে হাতে কাছে একটি নোটবুক আর পেন নিয়ে বসবে, যেন ফর্মুলাগুলো নোট ডাউন করা হয়ে যায়। এল ইকুয়ালস টু আই ওমেগা, ইয়াস। তো তোমরা ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে ফেললে ডিরেক্টলি কিন্তু চ্যাপ্টারের ম্যাথে চলে যেতে পারবে। আর যদি আরো জানার ইচ্ছা থাকে বইটা তো একবার রিডিং পড়বেই বা থিওরি গুলো অবশ্যই জানবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু কৌণিক গতি নিয়ে তেমন একটা আলোচনা করিনি, তাহলে কৌণিক বেগ কি জিনিস এই জিনিসটা অনেকের মাথায় ঘোরাঘুরি করছে। আপু কৌণিক গতি, গতি তো জানি, কিন্তু কৌণিক বেগ কি জিনিস, কিভাবে একে বের করা হয়? ধরি কোনো একটা অবজেক্ট সার্কুলার পথে ঘুরছে, তাহলে তার টোটাল পাথ কত হতে পারে? টোটাল পাথ হবে কত? 2πr। বা আমি যদি একটি সার্কুলার পথের হাইয়েস্ট অ্যাঙ্গেলটা বের করতে বলি, একটা সার্কুলার পথের হাইয়েস্ট অ্যাঙ্গেল, তাই না? 2π মানে কি 360 ডিগ্রি। তাহলে এর থেকে বেশি অ্যাঙ্গেল কি হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু ক্রস করার পর হওয়া সম্ভব। তাহলে আমাদের নিট টোটাল অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি। তো ওমেগার ভ্যালু হলো এই 360 ডিগ্রি ঘুরতে যদি তোমার টি পরিমাণ সময় লাগে, 360 ডিগ্রি ঘুরতে যদি টি পরিমাণ সময় লাগে, তাহলে কৌণিক বেগের মান কত হবে? এই পুরোটা ঘুরতে যতখানি ডিস্টেন্স ডিভাইডেড বাই টি। আমরা আগে কি পড়েছিলাম? ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু ভেলোসিটি, রাইট? ডিস্টেন্স বা দূরত্ব বাই সময় ইকুয়ালস টু আমরা কি পড়েছিলাম? দূরত্ব বাই সময় ইকুয়ালস টু আমরা পড়েছিলাম বেগ, তাই না? তাহলে এখানকার তো সেম জিনিস। এখন আমরা জাস্ট নর্মাল বেগের জায়গায় কৌণিক বেগটা বের করছি। কৌণিক বেগ কেমন হবে? দূরত্ব 2π বাই সময়। সময় কি? এই পুরো 2π ঘুরতে বা 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে ওই অবজেক্টটার কতখানি সময় লাগছে সেটি হলো টি। তাহলে আমাদের কৌণিক ভরবেগের মান, সরি, কৌণিক বেগের মান কত হবে? 2π বাই টি। এটি হলো আমাদের কৌণিক বেগের মান। আর কি আছে তোমাদের বইটা আমি একটু দেখে নিই। এখন তোমাদেরকে যদি বলা হয় এখান থেকে এই অবজেক্টটা এত মিনিটে কতবার ঘুরেছে, অর্থাৎ তোমাদেরকে যদি ফ্রিকোয়েন্সি বের করতে দেওয়া হয় কোনো একটা অ্যাঙ্গুলার মুভমেন্টের, ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবা? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t, যেটা এই টপিকের মানে এই টপিক রিলেটেড না, আমি জাস্ট বলে নিচ্ছি তোমাদেরকে। এখন তোমাদেরকে যদি কোনো কিছু সময় না দিয়ে ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, তাহলে কি তোমরা গণিতটা করতে পারবে কিনা, এটা আমার আসলে জানা বিষয় ছিল। তোমাদেরকে ফ্রিকোয়েন্সি বা এটাকে বাংলায় কি বলে? ফ্রিকোয়েন্সিকে বাংলায় মনে হয় কেউ কি আমাকে বলতে পারবে ফ্রিকোয়েন্সির বাংলাটা কি? আমি আসলে ভুলে গিয়েছি। ফ্রিকোয়েন্সির বাংলাটা কি, যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি? তাহলে সময় ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। 1/ফ্রিকোয়েন্সি, তাহলে তোমরা ইজিলি টাইমটা বের করতে পারছো। টাইমের সাহায্যে তোমরা 2π/t টা বের করতে পারছো। 2π/t টা বের করতে পারছো, যেটা কিনা তোমাদের কৌণিক বেগ। কৌণিক বেগকে যখন তোমরা অ্যাঙ্গুলার, সরি, কৌণিক বেগকে তোমরা যখন জড়তার ভ্রামকের সাথে গুণ করবা, গুণ করার সাথে সাথে তোমরা কি পেয়ে যাবা? গুণ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবা কৌণিক ভরবেগের মান। ওমেগা লেখা যায়, কারণ 1/t ইকুয়ালস টু কি? আমার এফ, কম্পাঙ্ক। থ্যাংক ইউ ভাইয়া। কম্পাঙ্ক হলো আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির মানের জায়গায় আমরা কম্পাঙ্কটা বসিয়ে দিলেও কিন্তু ওমেগা ডিরেক্টলি বের করে ফেলতে পারছি। কষ্ট করে আর 1/t করা লাগবে না, আবার টি এর ভ্যালু বসাতে হবে না। এখনো যারা যারা আমাদের সাথে আছো, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, মোটামুটি এই চ্যাপ্টারের জিনিসগুলো শেষের দিকে চলে আসছে আর দু একটা টপিক ছাড়া, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি পারি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো এই চ্যাপ্টার নিয়ে।
রাস্তার ব্যাংকিং নিয়ে পড়বো। রাস্তার ব্যাংকিং নিয়ে কার কার ধারণা ছিল? আসলে আমি যে চ্যাপ্টারটা যখন পড়েছিলাম ক্লাস 11-এ, এর আগে রাস্তার ব্যাংকিং নিয়ে কোনো প্রকার ধারণা আমার ছিল না, কারণ আমি গাড়ি ড্রাইভ করি না, এই জন্য হয়তো আমার ধারণা ছিল না। যাই হোক, রাস্তার ব্যাংকিং কি ধরনের জিনিস কে বলতে পারবে? রাস্তায় যখন আমরা ইউটার্ন নিই অথবা কোথাও একটা সার্কুলার মুভমেন্ট থাকে, অর্থাৎ সার্কুলার মুভমেন্ট রিলেটেড থাকে কোনো একটা জায়গায়, সে জায়গায় আমরা রাস্তার ব্যাংকিং দেখতে পাই। এটা একটি স্বাভাবিক বুদ্ধি, আমার মাথায় আগেই আসা উচিত ছিল, কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার আগে আসলে আমি জানতে পারিনি। ধরো একটি গাড়ির 4টি চাকা আছে, শুধু চাকায় আঁকলাম, আসলে গাড়ি আমি আঁকতে পারি না তাই চাকা আঁকলাম। 4টি চাকা আছে, এই গাড়িটি যখন ক্রস করে ওপাশে যাবে, স্বাভাবিকভাবেই এপাশে 2টি চাকা গাড়ির এপাশে লেগে থাকবে, তাই না? তাহলে এই 2টি চাকা তো, যদি রাস্তাটা সমান হতো বা ফ্ল্যাট হতো, তাহলে কি হতো? এই 2টি চাকা শূন্যের উপর ভাসতো না? এখন যদি এমন হয় যে শূন্যের উপর ভাসতে ভাসতে চাকাটি কোনো কারণে বাম দিকে একটু হেলে গেছে, তখন কি হতো? গাড়ি উল্টে যেত। এই স্বাভাবিক চিন্তা করার কারণে কি হয়েছে? রাস্তার ব্যাংকিং সৃষ্টি করা হয়েছে। রাস্তার ব্যাংকিং কিভাবে সৃষ্টি করা হয়? রাস্তার এক সাইডকে একটু উঁচা করে তৈরি করা হয়, অর্থাৎ এই যে মোড়টা আছে, এই জায়গার যে এ পাশের রাস্তাটা, সেটাকে স্বাভাবিকের তুলনায় একটু উঁচু করে তৈরি করা হয়। ঠিক আছে, এখন যদি আমরা রাস্তাটাকে কেকের মতো স্লাইস করে কাটি, তাহলে আমরা এমন একটা ভিউ পাবো। এখানে একটি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত সেটাই অনেক সময় বের করতে হয়। তোমরা যারা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, ফিজিক্স পড়ে কি করব, এগুলো জেনে কি করব, তো দেখো প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন যদি তোমাদেরকে রাস্তা তৈরি করতে বলা হয়, তাহলে এই চ্যাপ্টার না পড়লে কিন্তু তোমরা রাস্তাটা ফ্ল্যাট তৈরি করতে, তারপর কি হতো? গাড়ি উল্টে পড়ে থাকতো, তখন দোষ হতো কার? তোমাদের দোষ হতো। তাই ফিজিক্স পড়ার দরকার আছে রাস্তার ব্যাংকিং কিভাবে তৈরি হয় সেটা জানার জন্য। তাহলে এখানে থিটা অ্যাঙ্গেল প্রডিউস হয়। এখন কতখানি অ্যাঙ্গেল প্রডিউস হবে এটা ডিপেন্ড করবে ওই রাস্তার উপর কত ভেলোসিটিতে গাড়ি যায় নর্মালি, অথবা ফিক্সড ভেলোসিটি, লোয়েস্ট বা হাইয়েস্ট ভেলোসিটি, এটার উপর। কোন গাড়ি ধরো ভি ভেলোসিটি বা বেগ এটা অ্যাটেইন করে এই রাস্তাটা ক্রস করছে। ঠিক আছে, রাস্তার এই যে এতখানি যে হাইপোটেনাস, এটা কি? পুরো রাস্তার চওড়া যেটা, সেটাকে আমরা আর ধরবো। তাহলে এটির জন্য আমাদের ফর্মুলা হলো tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। ভি স্কোয়ার বাই আর জি, tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। থিটাটা কত? এটা সাধারণত আমাদেরকে রাস্তার ব্যাংকিং এর অ্যাঙ্গেল কত হবে এটাই বের করতে দেওয়া হয়। গাড়ির ভেলোসিটি আমাদেরকে দেওয়া থাকে আর আর জি, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ধরো গাড়িটি চালাচ্ছিল কে? গাড়িটি চালাচ্ছিলে তুমি। এখন তোমার ভেলোসিটি কত ছিল এটা আমাকে বের করতে দেওয়া হয়েছে, সেটার ফর্মুলা কি? এটা হলো ব্যাংকিং এর জন্য অ্যাঙ্গেল, ব্যাংকিং অ্যাঙ্গেল, এটি হলো থিটা। এখন তোমাকে আরোহীর বেগ বের করতে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার বেগ, আরোহী মানে তোমার বেগ বের করতে দেওয়া হয়েছে। আরোহীর বেগকে যদি আমি আবার ভি দ্বারা ডিনোট করি, ভি ইকুয়ালস টু ফর্মুলা কি? √ওভার আর জি tan থিটা। এটি কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি, কারণ গাড়ির যে ভেলোসিটিতে আছে, গাড়ির ভিতরে তুমিও সেই ভেলোসিটিতে আছো। এরপরে আমাদের লাস্ট টপিক বাকি, সেটি হলো কলিশন বা সংঘর্ষ। এখন পর্যন্ত কারো ব্যাংকিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, এখন পর্যন্ত কারো কোশ্চেন থাকলে করতে পারো। এরপরে আমরা লাস্ট টপিক পড়ব সংঘর্ষ নিয়ে, বা ইংরেজিতে যাকে বলা হয় কলিশন। আমি একটু বড় করে লিখছি যাতে তোমরা দেখতে পারো, এর থেকেও বড় করে লিখতে হলে আমাকে জানাবে। কলিশন কত প্রকার হয়ে থাকে কেউ কি বলতে পারবে?
আচ্ছা, এমডি হাসিব আহমেদ বলেছেন এটার কি রেকর্ড পাওয়া যাবে? অবশ্যই রেকর্ড পাওয়া যাবে। রেকর্ড পাওয়া যাবে কোথায়? ইনস্ট্যান্ট স্কুলের পেজে। আর ইনস্ট্যান্ট স্কুলের একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই সেখানে সাবস্ক্রাইব করবে আর বেল বাটন চেপে রাখবে, যেন তোমরা যে কোনো নিউ ভিডিও যখন আপলোড দেওয়া হবে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমরা দেখতে পারবা। অলরেডি ভিডিওস আপলোড দেওয়া আছে কিছু, আর ইনস্ট্যান্ট স্কুলের পেজে তো আছে ডেইলি সবগুলো ভিডিও যেগুলো লাইভ হয় সেগুলো আপলোড দিয়ে দেওয়া হয়, তোমরা সেখান থেকে ফার্স্ট থেকেই দেখতে পারবে। আর অলরেডি যারা শুরু থেকে ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট দিন ইনশাল্লাহ টাইমলি সবাই ক্লাসে চলে আসবে। আর ক্লাসের মধ্যে কিছু বুঝতে সমস্যা হলে তোমরা একটু পরে ভিডিও রেকর্ডিংটা দেখে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে সংঘর্ষ কত প্রকার হয় কেউ কি আমাকে বলতে পারবে? প্লাস্টিক, ইলাস্টিকের অর্থ কি? স্থিতিস্থাপক। ইলাস্টিক অর্থ হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর ইনইলাস্টিক হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে আর স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, এটা সাধারণত আমার একটা থিওরি, যেই থিওরিটা মাথায় রাখলে আমরা ম্যাথ করতে পারবো। তো আমার থিওরিটা হলো এরকম যে কোনো দুইটা অবজেক্ট, ধরো দুটি মার্বেলের মধ্যে সংঘর্ষ হয়েছে, অথবা তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে হ্যান্ডবল খেলছো, অথবা এমন কোনো গেম খেলছো যেখানে তোমার একজন আরেকজনের সাথে সংঘর্ষ হওয়ার একটা চান্স থাকে। তো সংঘর্ষ হওয়ার চান্স আছে এমন একটা জায়গায় তুমি চিন্তা করলা, তোমরা দুজনেই দৌড়ের উপর ছিলা, দুজন দুজনের সাথে ধাক্কা খেলে কিন্তু থেমে যাওয়ার কথা না, কারণ তোমরা রানিং এর উপর আছো। তো রানিং এর উপর আছো, আগে তোমাদের একটা ইনিশিয়াল বা শুরুতে একটা ভেলোসিটি বা বেগ নিয়ে তোমরা দৌড়াচ্ছিলা, তাই না? একটা বেগ নিয়ে তোমরা দৌড়াচ্ছিলে, সংঘর্ষের পর দুজন দুদিকে ছিটকে গেলা, সেটারও কিন্তু একটা বেগ রয়েছে, বেগ আছে। তাহলে দুজনের যে ভর সেটা কিন্তু প্রথমে কি যা ছিল, সংঘর্ষের পর কিন্তু তোমাদের ভর ডিফারেন্ট হবে না। সংঘর্ষের পর কি ভর ডিফারেন্ট হবে? ভর ডিফারেন্ট হবে না। সংঘর্ষের পর কি হবে? বেগ বা ভেলোসিটি ডিফারেন্ট হতে পারে। বেগ বা ভেলোসিটি যখন ডিফারেন্ট হবে, তখন আমাদের যে তোমাদের শুরুতে যে ভেলোসিটি ছিল সেটি আর তোমাদের ভরের যে গুণফল, এই দুজনের বেগ মানে ভেলোসিটি, বেগ এবং ভরের যে গুণফল সেটার যোগফল যখন সংঘর্ষের পরেও একই হয়, তখন আমরা তাকে বলছি ইলাস্টিক কলিশন। মানে তোমরা দুজন m1, তোমার ভেলোসিটি ছিল বা বেগ ছিল v1, ওর ভর ছিল m2, ভেলোসিটি বা বেগ ছিল কি v2। এটা হচ্ছে কলিশনের আগে। কলিশনের পর কি তুমি ওর সাথে ধাক্কা খেলে, ও তোমার সাথে ধাক্কা খেলো, দুজন এদিকে একজন ছিটকে গেলে ওদিকে একজন ছিটকে গেলে, এখন তোমাদের ভর কত হবে? ওর ভর m2 এ থাকবে, v3 হয়ে যাবে, ঠিক আছে? আর ধরো ওর ভর আছে m1, ওর ভেলোসিটি হয়ে গিয়েছে v4। আমার থিওরিটা হলো এই মাস বা ভর আর ভেলোসিটির যে গুণফল সেটার যোগফল ইকুয়ালস টু হবে পরবর্তীতে তোমার মাস আর ভেলোসিটির যে গুণফল তাদের যোগফল সমান হতে হবে। এটা যদি সমান হয় তাকে আমি বলবো ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি ইনইলাস্টিক হয়, মানে এই দুটি সমান না হয়, তাকে আমি বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। সবাই কি বুঝতে পেরেছো? এটা ছিল আমাদের মোটামুটি লাস্ট টপিক। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবে। কারো কোনো টপিক যদি কনফিউশন থাকে
কোনো টপিক বুঝতে পারো না আমাদেরকে বলতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। আমি লাস্টে কমেন্ট করব কে কতখানি বুঝলে এই চ্যাপ্টারের, কোন কোন টপিক তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবগুলো টপিক ক্লিয়ার কিনা। আমরা এই চ্যাপ্টারে যতগুলো টপিক রয়েছে সবগুলো টাচ করার চেষ্টা করেছি। আমার কাজ হলো তোমাদেরকে একটা আউটলাইন দেওয়া। আমার কাজ তোমাদেরকে একটা আউটলাইন দেওয়া, যাতে তোমরা আমার ক্লাসের পর সব বই পড়লেই তোমরা জিনিসগুলো বুঝতে পারো এবং ডিরেক্টলি ম্যাথ করতে পারো, কোশ্চেন সলভ করতে পারো। আমার কাজ হলো তোমাদের আউটলাইনটা ক্লিয়ার করে দেওয়া। তোমাদের আউটলাইন কি ক্লিয়ার হয়েছে কিনা, আর এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা কি সেই সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিয়ে দেবে আমাদেরকে। আমি তোমাদেরকে এখন বলবো কোশ্চিন, কোন কোশ্চিনের অ্যান্সার শেষের একটু আবার বলেন না, কিন্তু আপনি বললেন না আমার কোশ্চিনের অ্যান্সার। কোন কোশ্চিন ভাইয়া? আচ্ছা, এরপর আমরা দেখব কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে প্রথমে আমরা প্রথম ভিডিওতে অর্থাৎ গতকালের ক্লাসে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের সংজ্ঞা, কিভাবে ডিস্টেন্স বের করতে হয় বা কোনো কিছু দূরত্ব কিভাবে বের করতে হয় এগুলোর সংজ্ঞা পড়েছিলাম। টি-তম সময়ে কতখানি ডিস্টেন্স ট্রাভেল করলো এটার সংজ্ঞা পড়েছিলাম, তাই না? তাহলে ওইসব সংজ্ঞা ব্যবহার করে কিন্তু আমাদের প্রশ্ন আসবে যে তোমাদেরকে সবগুলো কোয়ান্টিটি দিয়ে দিতে পারে, আবার থার্ড একটা ফর্মুলা নিয়ে এসে তোমাদেরকে কোয়ান্টিটি বের করে আবার বের করতে হতে পারে ছিল। এই তুমি 5 কেজি ওজনের একটি পাথর দিয়ে তাকে কি করেছো, তার উপর বল প্রয়োগ করেছো। তো 5 কেজি গেথে যাবে না, কতখানি গেথে গিয়েছে সেটির ধরো মান দেওয়া আছে। মাটি সেই পেরেকটিকে কতখানি, মাটি সেই পেরেকটিকে কতখানি উপরের দিকে ফোর্স দেবে, মাটি দেবে, এটা আমাকে বলো। নিউটন তার থার্ড ল তো বলেছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে আমি যেহেতু পেরেকটি দিয়ে মাটির উপর বল প্রয়োগ, মাটিও সেই থেকে একটি অপোজিট ফোর্স দিবে। সেই ফোর্সটি যদিও খুবই সামান্য হবে, ফোর্স তো দিবে, তাই না? তাহলে সেই ফোর্সটির মান তোমাদেরকে বের করতে করবা। সেই পেরেকটা যতখানি গেছে, যত উপর থেকে তোমার পাথরটি পড়েছে সেটি তোমাদের কিন্তু হবে, তার অপোজিট রিঅ্যাকশনে কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে মাটি তোমাদেরকে বল প্রয়োগ করবে। এভাবে তোমরা বের করতে পারো। একজন বন্দুক নিয়ে কোথায় যাবে? জঙ্গলে যাবে। একজন শিকারী বন্দুক নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে যাওয়ার পর কি হবে? সে গুলিটা পাখির গায়ে গিয়ে লাগবে। পাখির গায়ে গিয়ে লাগার পর হয় পাখিটার দেহ ফুঁড়ে বেরিয়ে যাবে, তার দেহের মধ্যে থেকে যাবে কি থেকে যাবে? বুলেটটা থেকে যাবে। এখন তোমাকে বলেছে যে পাখিটাকে ফায়ার করেছি, পাখির গায়ে বুলেটটা থেকে গেছে, থেকে যাওয়ার পর পাখিটা আবার পড়ে গিয়ে মাটিতে পড়ে গেছে, কারণ গাছের ডালে পড়েছিল ফায়ার খেয়ে। তোমাকে বের করতে বলছে যে সেই তোমার যে বুলেটটা টোটাল গতিশক্তি কত, এটা তোমাকে করতে দিয়েছে। তোমার কি টোটাল সিচুয়েশনটা মাথায় রাখো। একজন একজন ফায়ারম্যান বা শিকারী, সে পাখিটাকে গুলি করেছে, বুলেটটা ট্রাভেল করেছে, পাখিটা যত দূরে ছিল ডিস্টেন্স তত দূর ট্রাভেল করেছে, পাখিটার গায়ে বিদ্ধ হয়েছে। এখন ধরলাম অনেক মোটা পাখি, তাহলে তার কত দূর গিয়েছে সেটাও কিন্তু কাউন্ট হবে তার টোটাল ট্রাভেল। তারপর কি হয়েছে? গুলি খেয়ে আটকে গিয়েছে, পাখির গায়ের মধ্যে আটকে গিয়েছে, পাখিটা উপর থেকে নিচে পড়ে গিয়েছে। টোটাল গতিশক্তি তোমাকে বের করতে দিয়েছে। কিভাবে বের করবে? টোটাল ডিস্টেন্স কত, সে গাছে যতদূর পাখি ছিল সেটা তোমার ফার্স্টে টোটাল ডিস্টেন্স, সেখান থেকে তুমি ভি বের করবে। ঠিক আছে? ভি বের করে হাফ এম ভি স্কোয়ার দিয়ে তুমি গতিশক্তি বের করবে। গতিশক্তি বের করার পর গাছের ডাল থেকে পাখিটি নিচে পড়ে যাবে, নিচে পড়তে পড়তে তার টোটাল একটা ডিস্টেন্স ট্রাভেল হবে না?
mgh দিয়ে তুমি তার টোটাল ইটাও বের করতে পারো, আবার ফলিং এর কারণে ফ্রি ফলিং অবজেক্টের যে ভেলোসিটি বের করতে হয় সেটার ফর্মুলা তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলে দিয়েছি। সেখান থেকে তুমি ভি বের করতে পারবা, আর ভি বের করলে ইজিলি হাফ mv স্কয়ার দিয়ে তুমি কিন্তু পাখিটার গতিশক্তিটা বের করতে ফেলতে পারছো। তারপর দুটি গতিশক্তি যখন যোগ করবা টোটাল গতিশক্তি ইজিলি পেয়ে যাবা। এই ধরনের ম্যাথ গুলো আসতে পারে, যেহেতু আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাই না? তাহলে ক্রিয়েটিভ কোশ্চেন একটু ক্রিয়েটিভ ম্যাথ দিবে। তারপর রকেটের ম্যাথ সবসময় থাকে। তো রকেটের জ্বালানি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, রকেটটি কোথায় গিয়ে আটকে যাবে বা কোথায় গিয়ে কি ইউনিফর্ম ভেলোসিটিতে চলা শুরু করবে, এমন ম্যাথ তোমাদেরকে করতে হবে। এগুলো তোমরা যে বই পড়ো না কেন, যে রাইটারেরই বই পড়ো না কেন, তোমাদের বইয়ের লাস্টে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। সবচেয়ে বেটার হয় তোমরা যদি একটি চ্যাপ্টার পড়ার পর এই ক্লাসটি দেখলে, দেখার পর তোমরা ফর্মুলা তোমাদের মাথায় চলে যাবে। তারপর কি করবা, তোমরা বইটা একবার জাস্ট চোখ বুলাই দেখার পর তোমরা যদি ম্যাথ করতে যাও, আমার বিশ্বাস তোমরা ফর্মুলা গুলো পাশে রেখে ম্যাথ গুলো করতে পারবে। আর ম্যাথ গুলো যখন করবে তখন দেখবি ইজিলি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে কি আসবে, সার্কুলার মুভমেন্ট গুলো আমরা পড়েছি, বা কৌণিক বেগ, কৌণিক গতিশক্তি, এগুলো পড়েছি না? এগুলো থেকে ম্যাথ আসবে। একটা অ্যাটমের যে ইলেকট্রনের মুভমেন্টটা কিন্তু কৌণিক মুভমেন্ট, তো ওগুলো থেকে আমাদের ম্যাথ আসতে পারে। এই হলো আমাদের সম্ভাব্য ম্যাথ। আর বই শেষে অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা দেখতে পারো। আজকে মোটামুটি আমরা ক্লাসটি শেষের দিকে চলে এসেছি। চ্যাপ্টার 4টা আজকে আমাদের শেষ হলো। নেক্সট আমরা কোন চ্যাপ্টার পড়তে পারি? তোমাদের কি মনে হয় কোন চ্যাপ্টারটা পড়া উচিত? আমাকে একটু কমেন্টে জানাও কে কোন চ্যাপ্টারটা পড়তে চাও নেক্সট ক্লাসে। তোমাদের ইন্টারেস্ট দেখে আমি নেক্সট ক্লাসটা সিলেক্ট করব যে নেক্সট কোন চ্যাপ্টারের উপর ক্লাস করা, কোন চ্যাপ্টারটা তোমরা করতে চাও একটু কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। তোমরা নেক্সট কোন চ্যাপ্টারটা করতে চাও, চ্যাপ্টার নাম্বারটা একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে নেক্সট ক্লাসটা আমরা ইনশাআল্লাহ সেই চ্যাপ্টারটার উপরেই রাখবো। আর নেক্সট চ্যাপ্টার করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব আগে 3টি ক্লাস দেখে নিতে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ ফিজিক্স চ্যাপ্টার গুলো এরকম যে এক চ্যাপ্টারের কনসেপ্ট আরেকটা চ্যাপ্টারের ভেতরে থাকে। এখন প্রত্যেকটা কনসেপ্ট আসার আগ দিয়ে তো আর আগের চ্যাপ্টারে ব্যাক করা সম্ভব না। তাই যে 4টা ক্লাস হয়েছে সেই 4টা ক্লাস তোমরা ফার্স্টে দেখে নিবে, দেখার পর আমরা নেক্সট ক্লাসে প্রসিড হব। থ্যাংকস ফর কামিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকবে। থ্যাংকস আপু, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, ইনস্ট্যান্ট স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যাপ্টার 8 করতে চাও, রনক বলেছো চ্যাপ্টার 8। আচ্ছা, চ্যাপ্টার 8 এর নাম কি? চ্যাপ্টার 8 এর নাম হলো, আমি একটু দেখিনি, পর্যাবৃত্তিক গতি। আচ্ছা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। স্টুডেন্টদের কাছে মোটামুটি এই চ্যাপ্টারটা খুবই খুবই ইন্টারেস্টিং থাকে। তো পর্যাবৃত্তিক গতি করানোর আগে আমি তোমাদেরকে ওয়েভ নিয়ে ধারণা দিতে হবে, মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা করাতে হবে। আমরা দেখি কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য সুইটেবল হয়, বেস্ট হয় কোনটা, এটা আমরা ডিসিশন নিয়ে ইনশাল্লাহ ইনস্ট্যান্ট স্কুলের পেজে যে স্টোরিতে অথবা ডেতে অ্যাড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর আরো ভালো হয় যেন ক্লাসটা করার আগে বইয়ের পাতাতে একটু চোখ বুলিয়ে আসো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।